আসসালামু আলাইকুম। সালামালাইকুম। টেকনিক্যাল প্রবলেম একটার পর একটা আসতেই থাকে। এই হচ্ছে প্রবলেম। তো ভালো আছেন এই তো শরীফ ভাই? আলহামদুলিল্লাহ। 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 তো আজকের এই সেশন শুরু করি আমরা। আজকে আমরা বেসিক্যালি ওয়েস্ট আফ্রিকাতে কনসেন্ট্রেট করব। ওয়েস্ট আফ্রিকাতে আহ, চলমান যে ভূ রাজনৈতিক বাস্তবতা এবং সেখানে বিভিন্ন চরিত্র তারা কিভাবে তাদের ইম্প্যাক্ট ফেলছে সে বিষয়ে জানার চেষ্টা করব। তো ওয়েস্ট আফ্রিকা সম্পর্কে যদি সংক্ষেপে ধারণা দেওয়া যায় সেটা হচ্ছে যে এটা আহ, ওয়েস্ট আফ্রিকাতে প্রায় 38 কোটি লোকের বসবাস আছে এবং প্রায় 5 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটার অবস্থান। এবং এখানে ঐতিহাসিক গুরুত্ব যদি আমরা চিন্তা করি, কলোনিয়াল টাইমে এখান থেকে বেসিকলি যা ইউরোপিয়ানরা লোকজনকে নিয়ে আমেরিকা এবং বিভিন্ন জায়গাতে তাদের লেবার হিসেবে ব্যবহার করত। আর ওয়েস্ট আফ্রিকাতে মিনারেলস, প্রত্যেকটা যতগুলো দেশ এখন আছে বর্তমানে সবগুলো দেশেই কিছু না কিছু মিনারেলস পাওয়া যায়। এবং আহ, এখানে অ্যাভারেজ জিডিপি অ্যারাউন্ড 4%। কোস্ট এরিয়াগুলোতে যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে জিডিপি বেশি। তো এই দেশগুলো বিভিন্ন কারণেই ভূরাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। তো আমরা সম্প্রতি এখানে পার্টিকুলারলি মালিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু আহ, আপনার জনপ্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে বিভিন্ন দেশের বিভিন্ন আহ, যারা পাওয়ার আছে, ওয়ার্ল্ড পাওয়ার, তাদেরও অনেক ধরনের ইনভলভমেন্ট আছে। তো আমরা এই সব জিনিসগুলোই একটু বিস্তারিত ভাবে এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো আজকের আলোচনা। তো প্রথমেই শরীফ ভাই যদি আপনি একটু ওভারঅল একটা ধারণা দেন ওয়েস্ট আফ্রিকার দেশগুলো কেন জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট। জি। আমরা এর আগে আফ্রিকা নিয়ে কথা বলেছিলাম, সেই আফ্রিকা নিয়ে কথা বলার অংশটাকেই আমরা আরেকটু ফোকাস করে আমরা ওয়েস্ট আফ্রিকাতে নিয়ে আসবো। ওয়েস্ট আফ্রিকার যে অঞ্চলটা, এটাকে আরেকটা নামে বলা হয় সাব সাহারান আফ্রিকা। জি। সাব সাহারান আফ্রিকা বলা হয়, আবার সাহেলও বলা হয়, সাহেল। হ্যাঁ, সাহেল। সাহেল নামটা বেশ প্রচলিত। হ্যাঁ, আর সাহেলের যে নর্দার্ন সাইডটা, সেটা মাগরেব মাউন্টেন্স এর কাছাকাছি বলে ওই জায়গাটা মাগরেব এলাকাও বলা হয়। হ্যাঁ, তো আমরা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকে শুধুমাত্র সেই সাহেল অঞ্চলটা নিয়ে। হ্যাঁ, তো এর মধ্যে একটা আমি একটা কারেকশন করে দিই। একটু আগে তুমি বলছিলে বোধহয় ওভারঅল এরিয়া বোধহয় 5 লক্ষ বর্গ কিলোমিটার। এটা সাহেল আরেকটু বড় অঞ্চল হবে, সম্ভবত একটু বড়, হ্যাঁ। 25 লক্ষ বর্গ কিলোমিটার। ও, আচ্ছা আচ্ছা। মানে এটা আসলে অনেক বড় হবে। আমি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এটা ডিপেন্ড করে ডেফিনিশনের উপর, যে ওয়েস্ট আফ্রিকার মধ্যে আমি কোন কান্ট্রি গুলো ধরছি। কোন হ্যাঁ, দেশগুলোকে আপনার সেই কান্ট্রি, ধরছেন? সেটাই সেই জনসংখ্যা ডেফিনিশনের কেমন? উপর অনেক কিছু জনসংখ্যা। ডিপেন্ড করবে। জনসংখ্যা খুব বেশি জনসংখ্যা। একটা না, জনসংখ্যা বেশ কম, সাইজের তুলনায় কম। মানে এটা একটা, ওয়েস্ট আফ্রিকা হচ্ছে একটা ল্যান্ডের একটা সমুদ্র বলা যেতে পারে। হ্যাঁ, স্থলভাগের সমুদ্র। এটা আসলে এত বড় যে সমুদ্রে যেরকম মানে বিশাল মহাসাগরের মতন, সেটাও এটা একটা ল্যান্ডে একটা মহাসাগরের মতন বিশাল। জি। মানে আমরা আসলে ম্যাপে যতটুকু বুঝি, এটা আসলে বলে বোঝানো খুব ডিফিকাল্ট হাউ বিগ দিস এন্টায়ার এরিয়া ইজ। ইট ইজ এটা ওয়ে টু সম্ভবত বিগ। এটা সম্ভবত 50 লক্ষ হবে। পঞ্চাশ সেটা হতে লক্ষ পারে, হবে। ডিপেন্ড করে আসলে একটা শূন্য। কতটুকু জায়গা আমি কতটুকু জায়গা আসলে এখানে ইয়ে করা হবে সেটার উপর কাভার ডিপেন্ড করা করে। হচ্ছে। সেটাই। সেটাই, কারণ এখানে একটা দুইটা কান্ট্রি আছে, যেমন আলজেরিয়া। আলজেরিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবং সেটা ইনফ্যাক্ট ওয়েস্ট আফ্রিকার কিন্তু পুরো অংশ না, ওয়েস্ট আফ্রিকার মেবি 1/3 বা এরকম সাইজ হবে আলজেরিয়া। সো দিস গিভস ইউ দ্য আইডিয়া যে আসলে ওয়েস্ট আফ্রিকা এটা কত বিশাল এরিয়া। তো আমরা যেটা আজকে করব, আবার সেই আগের মতন একটু ম্যাপে আমরা বোঝানোর চেষ্টা করি, তাহলে আমাদের একটা বুঝতে সহজ হবে। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? যে
বোঝা যাচ্ছে কিনা? এটা মোটামুটি বোঝা ওয়েস্ট যাচ্ছে। আফ্রিকা। কোনো মতে বোঝা যাচ্ছে নাকি মোটামুটি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এটা আচ্ছা, মোটামুটি আমরা ওয়েস্ট আফ্রিকা ধরতে একটা পারি, এই বিষয় আমার অঞ্চলটা। একটু জানার, সেটা হচ্ছে যে আলজেরিয়া জি। কি আপনার উত্তর আফ্রিকাতে পড়বে নাকি পশ্চিম আফ্রিকাতে পড়বে? ইনফ্যাক্ট এটা দুটোরই অংশ। এটা উত্তর আফ্রিকার অংশ, এটা দক্ষিণ আফ্রিকার, সরি, ওয়েস্ট পশ্চিম। আফ্রিকার অংশ। এই অঞ্চলটাকে বলা হয় মাগরেব। এই জি। অঞ্চলটাকে মাগরেব বলা হয়, মাগরেব মাউন্টেন্স এর সাথে, যেটা কারণে এটা মাগরেব বলা হয়। এখানে মরক্কো থেকে শুরু করে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়ার যে নর্দার্ন অংশটা, এই অংশটাকে মিডল ইস্টের অংশ হিসেবে ধরা হয়। হ্যাঁ, এটাকে মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা, হ্যাঁ, MENA, মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা, MENA, এটা হিসেবে একসাথে ধরা হয়। এটা বলে মিনা, MENA, মিনা। সো মিনার অংশ হিসেবে মরক্কো পর্যন্ত ধরা হয়। এবং এই অঞ্চলটা দেখা যায় যে মিডল ইস্টের সাথে তাদের কানেকশনটা খুব স্ট্রং, যেটার কারণে দেখা যায় যে এটা মিডল ইস্টের সাথেও, মিডল ইস্টের পলিটিক্সের সাথে এটা সবসময় অলওয়েজ একসাথে কাজ করে। হ্যাঁ, যেটার কারণে মিনা অংশটা আলাদাভাবে ধরা হয়, এবং এরা সবাই অ্যারাবিক স্পিকিং বলেও এটা অ্যানাদার রিজন। হ্যাঁ, তো আমরা যদি ওয়েস্ট আফ্রিকার অংশ যদি বলি, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এই মিনার অংশে কিন্তু থাকবো না, আমরা কিন্তু আরো বড় অংশে আসবো। আমরা যেটা অংশটাকে বলছি সাহেল অথবা সাব সাহারান আফ্রিকা। হ্যাঁ, এখানে অনেকগুলো দেশ আছে। আলজেরিয়া হচ্ছে সবচেয়ে বড় দেশ। এখানে শুধুমাত্র সাইজে না, এখানে ইকোনমিক্যালি এবং অনেক দিক থেকে আলজেরিয়া অনেক বড়, তবে পপুলেশনের দিক থেকে সবচেয়ে বড় না। পপুলেশনের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়া। হ্যাঁ, নাইজেরিয়া প্রায় 18 বা 20 কোটি পপুলেশন, বিশাল জি। পপুলেশন 18 কোটি নাইজেরিয়ার। মতো। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আলজেরিয়াতে একটা বড় পপুলেশন আছে। আলজেরিয়া সম্ভবত 5-6 কোটির মতন হয়ে যাবে আলজেরিয়া। আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, দেখে বলতে হবে। বাট আলজেরিয়ার পপুলেশন বেশ বড় একটা পপুলেশন আছে। বাকি কান্ট্রি গুলো অ্যারাউন্ড 2 কোটি 3 কোটি এরকম কয়েকটা কান্ট্রি রয়েছে। মালিতে একটা বড় পপুলেশন রয়েছে। আর এই পাশে এই ওয়েস্ট আফ্রিকার এদিকে কোস্টাল কাছে যে কান্ট্রি গুলো আছে, সেগুলো পপুলেশন খুব বেশি একটা বড় না। এখানে সেনেগাল একটা ইম্পর্টেন্ট কান্ট্রি, এটার পপুলেশন 1 কোটি প্লাস। হ্যাঁ, কুটেবোয়া বা আইভরি কোস্ট, সেটা একটা ভালো পপুলেশন আছে। ঘানারও একটা পপুলেশন আছে মোটামুটি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মোটামুটি এখানকার প্লেয়ার। তো আহ, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানকার অনেকগুলো কান্ট্রি কিন্তু একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল। হ্যাঁ, সো যেটার কারণে এদের এই কান্ট্রিগুলোতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ চলে। হ্যাঁ, আবার এখানে অনেকগুলো কান্ট্রি ব্রিটিশ কলোনি ছিল, সেখানে আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি চলে। হ্যাঁ, তো আমরা একটু পরে দেখাবো যে আহ, কেন এই কলোনিয়াল টাইমের এগুলো কেন ইম্পর্টেন্ট। আমরা যদি এই ম্যাপটা দিকে দেখি, এটাকে দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এখানে যে নীল অংশটা যেটা দেখা যাচ্ছে, এটা ছিল ফ্রেঞ্চ কলোনি। আর যেখানে হালকা সবুজ বা হলদেটে রং যেটা দেখা যাচ্ছে, এগুলো ছিল আহ, ব্রিটিশ বা ব্রিটিশ। অন্যদের কলোনি। হ্যাঁ, ব্রিটিশ অথবা নন নন ফ্রেঞ্চ কলোনি যেটা বলা যেতে পারে। হ্যাঁ, এখানে নাইজেরিয়া, ঘানা, লাইবেরিয়া, সিয়েরা লিওন, গিনি বিসাউ, গাম্বিয়া, ওয়েস্টার্ন সাহারা, এই অঞ্চলগুলি এখানকার মধ্যে একটু আলাদা ছিল, কারণ এগুলো ফ্রেঞ্চ কলোনি ছিল না। হ্যাঁ, আর বাকি যে নীল অংশটুকু, এটা পুরোটাই ফ্রেঞ্চ কলোনি ছিল। তবে ফ্রেঞ্চরা এটা একদিনে দখল করেনি, তাদের সময় লেগেছে, অনেক বিভিন্ন সময় নিয়ে দখল করেছে। তবে বেশিরভাগটাই তারা দখল করেছে 1880 সালের পর। মানে সেই হিসেবে বলতে গেলে এটা খুব রিসেন্ট টাইমে এটা হয়েছে। হ্যাঁ, কিন্তু রিসেন্ট টাইমে হলেও এটার যে লিগেসি, এটা লেগেসি অনেক ডিপ। এটা আমরা একটু পরে আমরা কথা বলবো। হ্যাঁ, তো আমরা একটু আরেকটু খেয়াল করে নিই এখানকার যে যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যে কলোনিগুলো, সেগুলো হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বলছে এই কারণে, কারণ এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ, অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এখানে চলে। নট নেসেসারিলি এখানকার সবার মাদার টাং ফ্রেঞ্চ, তা কিন্তু না। কারণ মাদার টাং কিন্তু ম্যাক্সিমাম এই অঞ্চলে কিন্তু অ্যারাবিকই চলে। বেশিরভাগ অঞ্চলে কিন্তু মানুষ আরবিতে কথা বলে, আরবির বিভিন্ন ডায়ালেক্টে কথা বলে। হ্যাঁ, সেই মরক্কো, আলজেরিয়া থেকে শুরু করে এই এখানে নিজের, মালি, এই অঞ্চলগুলোতে দেখা যায় ম্যাক্সিমাম জায়গাতেই আরবিতে কথা বলে। হ্যাঁ, কিন্তু এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা যথেষ্ট চলে, বিকজ ফ্রেঞ্চরা একসময় এখানকার কলোনিয়াল মাস্টার ছিল। হ্যাঁ, এবং কারেন্টলি এখনো ফ্রেঞ্চদের একটা ভালো ইনফ্লুয়েন্স এখানে রয়েছে। এবং আমরা এটা এখানে খেয়াল করলে দেখা যাবে যে এই কান্ট্রিগুলো কারেন্টলি আমরা যেখানে যে কান্ট্রিগুলো দেখছি, সেই কান্ট্রিগুলো বর্ডার কিন্তু ব্রিটিশ আর ফ্রেঞ্চরা তৈরি করেছে। যেমন নাইজেরিয়া, এই অঞ্চলটা ব্রিটিশদের আন্ডারে ছিল, যে কারণে
এটা একটা আলাদা কান্ট্রি। হ্যাঁ, এটা কিন্তু বাকিদের সাথে মেলেনি। হ্যাঁ, এই অঞ্চলটা ফ্রেঞ্চদের আন্ডারে ছিল, এই অঞ্চলটা ব্রিটিশদের আন্ডারে ছিল। দ্যাট ইজ ওয়াই নাইজেরিয়া ইজ এ সেপারেট কান্ট্রি ফ্রম নিজার, বেনিন, টোগো। হ্যাঁ, ঘানা এটা একটা আলাদা কান্ট্রি ফ্রম কুট ডেভোয়া অর বুর্কিনা ফাসো। কুট ডেভোয়া, বুর্কিনা ফাসো ফ্রেঞ্চদের সাথে ছিল, যে কারণে এটা আলাদা 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 দেশ। ঘানা আলাদা দেশ, কারণ এটা ব্রিটিশদের আন্ডারে ছিল। আহ, লাইবেরিয়া, সিয়েরা লিওন, গিনি বিসাও, সেগুলোর ঠিক একই। ডিফারেন্ট কান্ট্রির আন্ডার, মানে ডিফারেন্ট কলোনিয়াল পাওয়ারের আন্ডারে থাকার কারণে তারা ডিফারেন্ট কান্ট্রি। বুঝা যাচ্ছে কি? জি। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওয়েস্টার্ন সাহারা। এই অঞ্চলটা এটা ছিল স্প্যানিশদের আন্ডারে, এবং এটা নিয়ে আমরা একটু পরে একটু কথা বলবো, যে এখানে কিছু কারেন্ট কিছু সমস্যা এখানে রয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা আমরা আরেকটা কলোনিয়াল টাইমের ম্যাপ দেখছি, এটা 1914 সালের ম্যাপ আমরা দেখাচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে গিয়ে নিজার রিভার, নিজার নদী। হ্যাঁ, এই ওয়েস্ট আফ্রিকার নিজার নদীটা খুবই ইম্পর্টেন্ট একটা নদী। হ্যাঁ, এখানকার মানুষের যে এখানে জীবিকা নির্বাহ করার পিছনে এই নদীটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই নদীর আহ, যে মানে অববাহিকা, সেই অববাহিকাতে বেশ অনেকগুলো শহর রয়েছে, কারণ সবগুলো শহর এখানে দেখাচ্ছে না, তারপরে ওই শহরগুলো ইম্পর্টেন্ট। এবং কারেন্টলি যে কারেন্ট যে মালি, সেই মালির অংশটা হচ্ছে এতটুকু। হ্যাঁ, তার মধ্যে সিগেও, তিম্বুকতু, গাও, হ্যাঁ, প্লাস এখানে মালির যে রাজধানী, মালির রাজধানীটা এখানে দেখানো হয়নি, মালির রাজধানীটা কিন্তু এই নদীর উপরেই। প্লাস এখানে হচ্ছে নিজার, নিজারের রাজধানী, এটাও কিন্তু এই নদীর উপরেই। হ্যাঁ, তো এই নদীর উপরে অনেকগুলো শহর হয়েছে, এবং পুরো অঞ্চলটা কিন্তু ফ্রেঞ্চদের আন্ডারে ছিল। ফ্রেঞ্চরাই কিন্তু এই ডিফারেন্ট কান্ট্রি গুলোকে ভাগ করেছে। হ্যাঁ, এখানে তৈরি করেছে বুর্কিনা ফাসো, এখানে তারা তৈরি করেছে মালি, এখানে তারা তৈরি করেছে নিজার। সো সবগুলো কান্ট্রি কিন্তু ফ্রেঞ্চদের আন্ডারে ছিল, এবং সবগুলো কান্ট্রি ফ্রেঞ্চ, যেটা বলে ফ্রাঙ্কোফোন কান্ট্রি বলে, তারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ তারা অ্যাকসেপ্ট করে। এই সবগুলো কান্ট্রি ফ্রেঞ্চদের আন্ডারে থাকার পরেও ফ্রেঞ্চরা সেপারেট কান্ট্রি হিসেবে কিন্তু ভাগ করে দিয়ে গেছে। আর ব্রিটিশ গুলো তো, যেটা আমরা বলেছিলাম যে ব্রিটিশ গুলো আলাদা ভাগ রয়েছে। এখন এই অঞ্চলটাতে কিন্তু এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চ, এই দুটোর মধ্যে কিন্তু একটা আহ দ্বন্দ্ব। প্রতিদ্বন্দ্বিতা কিন্তু রয়েছে। একটা দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এবং তাদের যে সাবেক কলোনিয়াল মাস্টার যারা ছিল, তাদের এখানে এখনো সেই ইনফ্লুয়েন্সটা রয়েছে। সেই ইনফ্লুয়েন্স ধরেই কিন্তু তারা এখানে সেই প্রতিযোগিতা তারা কিন্তু এখনো কিন্তু লিপ্ত আছে। হ্যাঁ, এখানে আমরা দেখছি যে 1914 সালে একটা ব্রিটিশ নাইজেরিয়া ছিল, ঘানাটা ছিল এখানে ব্রিটিশ গোল্ড কোস্ট। হ্যাঁ, তারপরে জার্মান টোগোল্যান্ড, এটা কারেন্টলি টোগো হয়ে গেছে। হ্যাঁ, ফ্রেঞ্চ দাহমি, এটা হয়েছে বেনিন। ফ্রেঞ্চ আইভরি কোস্ট, এটা হয়েছে শুধু আইভরি কোস্ট অথবা কুট ডেভোয়া। হ্যাঁ, তারপরে ফ্রেঞ্চ সুদান, এই অঞ্চলটা হয়েছে বুর্কিনা ফাসো। হ্যাঁ, ফ্রেঞ্চ গিনি অঞ্চলটা হয়েছে গিনি। তারপরে তো লাইবেরিয়া, ব্রিটিশ সিয়েরা লিওন হচ্ছে শুধু সিয়েরা লিওন। পর্তুগিজ গিনি, এটা হয়েছে গিনি বিসাউ। হ্যাঁ, ব্রিটিশ গাম্বিয়া এখন রয়েছে গাম্বিয়া। আর সেনেগাল, ফ্রেঞ্চ সেনেগাল হচ্ছে সেনেগাল। ফ্রেঞ্চ মৌরিতানিয়া হয়েছে মৌরিতানিয়া। ঠিক আছে, এরপরের ম্যাপটা দেখাচ্ছে না কোনো কারণে। আমরা একটা রিলিজনের ম্যাপ দেখাচ্ছিলাম, ঠিক আছে, যাই হোক, আমরা এটা আপাতত দেখাচ্ছি না। ন্যাচারাল রিসোর্সের একটা ম্যাপ, আমরা এই ম্যাপটা এর আগেও দেখিয়েছিলাম আমাদের যখন আফ্রিকা নিয়ে যখন কথা বলেছিলাম। আমরা স্পেসিফিকলি যদি ওয়েস্ট আফ্রিকান উপরে যদি এটাকে ফোকাস করি, তাহলে আমরা দেখব যে ওয়েস্ট আফ্রিকার যে উত্তরের যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলোতে পেট্রোলিয়াম রয়েছে, তেল পাওয়া যায়। হ্যাঁ, আবার এখানে দক্ষিণ সাইডে এখানে রয়েছে নাইজেরিয়া, নাইজেরিয়াতে রয়েছে পেট্রোলিয়াম। ঘানাতেও পেট্রোলিয়াম রয়েছে। আর এই পাশে হচ্ছে ক্যামেরুন, ক্যামেরুনেও পেট্রোলিয়াম রয়েছে। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে মরক্কো, মরক্কোতে ফসফেটের খনি রয়েছে, বিশাল খনি রয়েছে। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফসফেট সাপ্লায়ার হচ্ছে মরক্কো, এবং ফসফেট দিয়ে সার তৈরি হয়, আর্টিফিশিয়াল যেটা বলে আর কি, কেমিক্যাল সার তৈরি হয়। হ্যাঁ, তারপরে এখানে এই এই অঞ্চলটায়, এই ওয়েস্ট আফ্রিকার যে উপকূল অঞ্চল, এখানে প্রচুর মাছ ধরা হয়। হ্যাঁ, এখানে মাছের একটা কমার্শিয়াল ব্যবসা রয়েছে, বেশ বড় আকৃতির ব্যবসা রয়েছে, এবং সেটা নিয়ে বেশ ভালো প্রতিযোগিতা রয়েছে অনেক কান্ট্রির মধ্যে। এই প্রতিযোগিতার মধ্যে
চাইনিজরা রয়েছে এই প্রতিযোগিতায়, টার্কিশরা রয়েছে, ইউরোপিয়ানরা রয়েছে, এবং তারা সবসময় একে অপরের সাথে মারামারি করে থাকে এই অঞ্চলে ফিশিং রাইটস নিয়ে, যে কে এখানে ফিশিং এর রাইটস পাবে সেটা নিয়ে। তারপরে এখানে আমরা গিনিতে আমরা দেখি, গিনিতে আমরা অ্যালুমিনিয়াম এবং ডায়মন্ডস রয়েছে। এখানে অ্যালুমিনিয়াম, এখানে গিনি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম খনিগুলোর মধ্যে একটা। প্লাস এখানে আয়রন ওর রয়েছে, এখানে প্রচুর আয়রন পাওয়া যায়। হ্যাঁ, আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ খনি হচ্ছে গোল্ড। এখানে অনেকগুলো দেশে গোল্ড পাওয়া যায়, শুধুমাত্র এখানে মালি এখানে দেখানো হচ্ছে, মালি বুর্কিনা ফাসো দেখানো হচ্ছে গোল্ড, কিন্তু ইনফ্যাক্ট এখানে অনেকগুলো দেশে গোল্ড পাওয়া যায়। আর এখানে সবচেয়ে ইউনিক কান্ট্রি হচ্ছে নিজের, এই নিজেরে পাওয়া যায় ইউরেনিয়াম। সো এই ইউরেনিয়াম হচ্ছে ফ্রেঞ্চদের আহ, তাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য খুবই ইম্পর্টেন্ট ইনপুট হচ্ছে গিয়ে এই নিজেরের ইউরেনিয়াম। সো যখন মালিতে যুদ্ধ শুরু হয়েছে, তখন ফ্রেঞ্চ কমান্ডোরা গিয়ে এই এখানে যে এই নিজেরে যে ইউরেনিয়াম খনিগুলো আছে, সেই খনিগুলো তারা আহ, তারা প্রোটেকশন দিয়েছে, এবং আমেরিকানরাও এসে কিন্তু তারা কিন্তু সেই একই কার্যক্রমে তারা জড়িত হয়েছে। সো দিস অ্যাকচুয়ালি শোজ যে এখানে মিনারেল রিসোর্সের গুরুত্বটা তারা কত স্পেশালিটি দিয়ে দেখে। প্লাস এখানে মাঝখানে আরো কয়েকটা কান্ট্রি আছে, এগুলোকে সাহেলের অংশ হিসেবে বলা হয়, যেমন সাদে রয়েছে পেট্রোলিয়াম। হ্যাঁ, আবার এখানে ক্যামেরুনে রয়েছে পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম গুলো মাঝখানে থাকার কারণে, মানে ল্যান্ডলকড হওয়ার কারণে, এটা সমুদ্র পর্যন্ত কিভাবে আসবে সেটা নিয়ে আরেকটা জিওপলিটিক্স এখানে রয়েছে। হ্যাঁ, প্লাস এখানে অনেকগুলো কান্ট্রি কিন্তু রয়েছে মাঝখানে, যে কান্ট্রিগুলো কিন্তু ল্যান্ডলকড। এই ল্যান্ডলক কান্ট্রি গুলো কিন্তু সমুদ্র কোন দিক দিয়ে রিচ করবে সেটা নিয়ে জিওপলিটিক্স রয়েছে। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি হচ্ছে সেনেগাল, এবং সেনেগাল বাকি কান্ট্রিগুলোর মিনারেল রিসোর্স বের করার জন্য একটা ভালো ইম্পর্টেন্ট একটা পথ। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট পথ হচ্ছে এখানে কোট ডেভোয়া বা আইভরি কোস্ট, সেই আইভরি কোস্টের মাধ্যমে কিন্তু এই মাঝখানে কান্ট্রিগুলো কিন্তু সমুদ্র পর্যন্ত আসে। মানে এই মাঝখানে কান্ট্রিগুলোর যে মিনারেল রিসোর্স, সেটা কোট ডেভোয়া অথবা সেনেগাল হয়ে বের হয়। হ্যাঁ, তার মেইন একটা কারণ হচ্ছে ফ্রেঞ্চ কলোনি ছিল এই সবগুলো। সো ফ্রেঞ্চরা এই অঞ্চলে রেল লাইন তৈরি করেছে। সো ব্রিটিশ যে অঞ্চলগুলো ছিল, সেই ব্রিটিশ অঞ্চলগুলোর সাথে ফ্রেঞ্চ অঞ্চলগুলোর রেল লাইনের যোগাযোগ নাই। ব্রিটিশরা আলাদাভাবে রেল লাইন বানিয়েছে, ফ্রেঞ্চরা আলাদাভাবে রেল লাইন বানিয়েছে। ফ্রেঞ্চদের রেল লাইনের সাথে ব্রিটিশ রেল লাইন মিলে না, দুইটার মিলিমিটার আলাদা। সো এই ট্রেন ওই ট্রেনে এই লাইনে যেতে পারে না, ওই লাইনের ট্রেন এই লাইনের ট্রেনে আসতে পারে না, যেটা কারণে নাইজেরিয়া থেকে কোনো ট্রেন নিজেরে যেতে পারে না, যদিও পাশের দেশ। হ্যাঁ, কিন্তু নিজের থেকে একটা একটা ট্রেন ঠিকই কিন্তু সেনেগাল পর্যন্ত চলে আসতে পারে, যদিও এটা অনেক দূরে। হ্যাঁ, তো এই কলোনিয়াল লেগেসি গুলা এখনো কিন্তু চলছে। তো এটা ঠিক একটা শরীফ ওভারঅল ভাই। আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, ওভারঅল একটা ঠিক। আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমরা আরো ডিটেলসে আমরা যাব। হ্যাঁ, আমরা একটু আগে যেটা বলছিলাম যে আলজেরিয়া এখানকার অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা কান্ট্রি, আর একটা ইম্পর্টেন্ট কান্ট্রি হচ্ছে নাইজেরিয়া। সো রিসেন্ট টাইমে এই দুটো কান্ট্রি এখানে আরো ইম্পর্টেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আর এটা একটা বড় কারণ হচ্ছে ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের মধ্যে জিও পলিটিক্যাল কম্পিটিশন। এটার এটা তৈরি হয়েছে মেইনলি, আমরা যেটা বলছিলাম এর আগে, যে গ্লোবাল অর্ডারের মধ্যে রিসেন্ট টাইমে মানে গ্লোবাল অর্ডারটা অনেক দুর্বল হয়ে গেছে, যেটা কারণে সবাই কিন্তু নিজের স্বার্থ নিয়ে কিন্তু দেখছে, সবাই চাইছে যে নিজের যে নিজের অংশটা, ইনফ্লুয়েন্সটা বাড়াতে সেই যাচ্ছে। নিজের ইনফ্লুয়েন্সটা কিভাবে বাড়ানো যায়। সো ফ্রেঞ্চরা যে অঞ্চলটা তারা কন্ট্রোল করতো, সেই অঞ্চলটা তারা খুব ক্লোজলি গার্ড করতো। ইনফ্যাক্ট এই প্রত্যেকটা দেশে কিন্তু আমরা যেটা ফ্রেঞ্চ অঞ্চল দেখেছি, এই কান্ট্রিগুলোতে কিন্তু ফ্রান্সের মিলিটারি শক্তি রয়েছে ম্যাক্সিমাম কান্ট্রিতে। কারেন্টলি মালিতে যুদ্ধ চলছে, সেই মালিতে কিন্তু কয়েক হাজার ফ্রেঞ্চ সোলজার রয়েছে 2012 সাল থেকে। এবং এর আগে বিভিন্ন সময়ে ফ্রেঞ্চরা বারবার এখানে মিলিটারি ইন্টারভেনশন করেছে, এবং অন্য কান্ট্রিগুলো কিন্তু এখানে বাধা দেয়নি। এখানে দেখার ব্যাপার হচ্ছে যে যদিও তারা বলছে যে কলোনিয়াল টাইম নাই, কিন্তু তারা কিন্তু এখন এই কার্যকলাপের মধ্যে থেকে তারা প্রমাণ করে দিচ্ছে যে বেসিক্যালি এখনো তারা সেই কলোনিয়াল যে চিন্তাটা, সেই চিন্তার মধ্যে কিন্তু আছে, যেটার কারণে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যে কান্ট্রিগুলো, সেখানে ঝামেলা হলে অলওয়েজ ফ্রেঞ্চরা সেখানে সেখানে ইন্টারফেয়ার মিলিটারি করে। ইন্টারভেনশন করে। হ্যাঁ, এটা ব্রিটিশরা কিন্তু কখনো যায় না। ব্রিটিশরা যেতে গেলে তখন কিন্তু ফ্রেঞ্চরা কিন্তু বাধা দিবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিসেন্ট টাইমে এখানকার জিওপলিটিক্স এর ভালো পরিবর্তন এসছে, যে ফ্রেঞ্চরা ফ্রেঞ্চ যে রাষ্ট্র ফ্রেঞ্চ রিপাবলিক, সেই ফ্রেঞ্চ রিপাবলিক কিন্তু রিসেন্ট টাইমে অনেক দুর্বল হচ্ছে। আমরা কিন্তু ফ্রান্সের রাস্তায় প্রচুর প্রোটেস্ট দেখেছি কয়েক বছর ধরে।
ইয়েলো ভেস্ট প্রোটেস্ট দেখেছি এবং আরো অন্যান্য প্রোটেস্ট আমরা দেখেছি। সেখানে ফ্রান্সের যে রিফর্ম, কিছু ইকোনমিক রিফর্মের কারণে অনেক হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করেছে। তো এই কাজগুলোতে যেটা হচ্ছে যে ফ্রান্স ভিতর থেকে অনেক দুর্বল হয়ে গেছে এবং যে ইকোনমিক্যালিও ফ্রান্স স্ট্রাগল করছিল। আর এখন কোভিড-19 আসার পর থেকে ফ্রান্স আরো স্ট্রাগল করছে। তো এরকম একটা সময়ে এই মালির মতন একটা যুদ্ধ 2012 সাল থেকে, যেটা 8 বছর ধরে চলছে, এরকম একটা যুদ্ধ চালিয়ে নেওয়া ফ্রান্সের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো ফ্রান্স যেটা হচ্ছে যে সে অন্যান্য দেশগুলোর উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যদিও সে এখনো লিডারশিপ সেখানে ধরে রেখেছে, কিন্তু সেই লিডারশিপ কিন্তু তার অনেক ক্ষেত্রে কিন্তু দুর্বল হয়ে গেছে। কারণ অনেকেই কিন্তু এখানে ভাগ বসিয়েছে, এখানে ব্রিটিশরা এসেছে এবং ব্রিটিশরা অন্যান্য কান্ট্রিকে নিয়ে এসেছে, অন্যান্য কান্ট্রিগুলো নিয়ে এসে তারা কিন্তু ফ্রান্সের কাছ থেকে কিন্তু সেখানে কিছু হলেও আচ্ছা, কিন্তু দেখা শরীফ ভাই যাচ্ছে যে। একটু ইন্টারভেন করি। সেটা হচ্ছে জি। মালির যে বর্তমান সিচুয়েশনটা, এটার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নিলে পারে মানে ভালো হতো। আজকে খুব বেশি ডিটেলসে যাব না, বাট বেসিক জিনিসটা আমি বলে রাখি যে হ্যাঁ, বেসিক যে জিনিসটা এই বলে এলাকার রাখলে তাহলে বোঝা এই যাবে যে এলাকার আসলে এবং ফ্রান্স কিভাবে এই এখানে এলাকার ইনভলভ হইলো। ম্যাক্স রাইট, এই এলাকার ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু এখানে কিন্তু একনায়ক। হ্যাঁ, এবং তারা কিন্তু খুবই অত্যাচারী শাসক, এবং অত্যাচারী শাসক হওয়ার পরেও কিন্তু ইউরোপিয়ানরা কিন্তু তাদেরকে তাদের সাথে রাখে। তার কারণ হচ্ছে যে তারা নিজেদের সমর্থিত একটা সরকার এখানে চায়। তো যখন যে নিজেদের সমর্থিত সরকার এখান থেকে দেখা যায় সমস্যা হয়ে যায়, তখন দেখা যায় তারা নিজেরাই আবার এখানে সরকার পরিবর্তন করে ফেলে। তো নিজেরের ক্ষেত্রে যেটা হয়েছে, সরি, মালির ক্ষেত্রে যেটা মালি হয়েছে, মালিতে কারেন্টলি যুদ্ধ চলছে। 8 বছর ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ চলার অবস্থায়, মানে যুদ্ধ চলার মাঝখানেই মালিতে রাস্তায় হাজার হাজার মানুষ এসে বিক্ষোভ করছে। তো এই জিনিসটাতে যেটা হচ্ছে যে রাস্তায় মানুষ বিক্ষোভ করছে এবং তারা বলছে যে এখানে দেশে দুর্নীতি হচ্ছে এবং দেশের এখানে ঠিকমতো অর্থনীতি ঠিকমতো নাই, এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে। এখানে টিচারদের একটা স্ট্রাইক ছিল কয়দিন আগে। টিচার। তারপরে এখানে যে আহ, যুদ্ধ যে চলছে সেই যুদ্ধটা ঠিকমতো ম্যানেজ হচ্ছে না। তো এই ধরনের বিভিন্ন অভিযোগে রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসছে। তো এখানে রাস্তায় মানুষ নেমে আসছে ঠিকই, মানুষের যে ইমোশনটা আছে সেই ইমোশনটা কিন্তু তারা প্রকাশ করছে। কিন্তু এট দ্য সেম টাইম যে ফ্রান্সের যে কম্পিটিং যে পাওয়ার আছে তারা কিন্তু এই সুযোগটা কিন্তু নিচ্ছে। তারা কিন্তু চাইছে ফ্রান্সের উপরে প্রেসার ক্রিয়েট করে এখানে ফ্রান্সের যে ইনফ্লুয়েন্সটা সেই ইনফ্লুয়েন্সটা কমাতে। এবং সেই মালেইতে যখন এই প্রোটেস্ট গুলো চলছে, ঠিক একই সাথে ফ্রেঞ্চরা কিন্তু এই অঞ্চলে মিলিটারিলি স্ট্রাগল করছে। তারা কিন্তু এই যুদ্ধ কিন্তু মালির মধ্যে কিন্তু আটকে রাখতে পারেনি। এই যুদ্ধ কিন্তু মালি থেকে বের হয়ে গেছে অলরেডি। পার্শ্ববর্তী নিজের, বুর্কিনা ফাসো এবং ইভেন আইভরি কোস্টেও কিন্তু এই ওয়ার কিন্তু ছড়িয়ে গেছে। সো এই ছড়িয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে যে ফ্রান্সের কিন্তু এই এলাকায় কিন্তু কন্ট্রোলটা নাই, এবং ফ্রান্স কিন্তু এই এলাকাকে ঠান্ডা করার জন্য যেটা হচ্ছে তারা ব্রিটিশের সাহায্য নিতে বাধ্য হচ্ছে। তারা ব্রিটিশ, জার্মান, ক্যানাডিয়ান, আমেরিকান সবাইকে কিন্তু তারা ডেকে নিয়ে আসছে। এবং এই জায়গায় কিন্তু নিজেরের কিন্তু আমেরিকা একটা বড় মিলিটারি বেস তারা তৈরি করেছে নিজেরের আগাদেজ নামক একটা জায়গাতে। হ্যাঁ, সেই আগাদেজে তারা একটা মিলিটারি বেস করেছে, কিন্তু এটার সবচেয়ে বড় সুবিধা দিয়েছে আলজেরিয়া। আলজেরিয়া থেকে যেটা করেছে, আলজেরিয়া তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়েছে এবং সেই লজিস্টিক সাপোর্ট ব্যবহার করে তারা ডেজার্টের মাঝখানে একটা বড় একটা মিলিটারি বেস তারা তৈরি করেছে। এই মিলিটারি বেসটা একদম ঠিক মাঝখানে। আমরা যদি আহ, যদি আবার যদি একটা ম্যাপে যদি দেখাই তাহলে প্রবলি ভালো হবে। আদারওয়াইজ এই জায়গাটা আমি কি বলতে চাচ্ছি সেটা হয়তো অনেকে আহ একটু বুঝতে হয়তো কষ্ট হতে পারে। হ্যাঁ, কারণ এই ম্যাপগুলো আসলে আমরা দেখে অভ্যস্ত নই। হ্যাঁ, আমরা সবসময় আসলে দেখি না। আমরা এখানে যদি দেখি, এটা মালি, এই কান্ট্রিটা হচ্ছে মালি, এখানে হচ্ছে যুদ্ধ চলছে। মালির বেশিরভাগ পপুলেশন হচ্ছে গিয়ে এই সাইডটায়, এই দক্ষিণ সাইডটায়। হুম, এটা হচ্ছে গিয়ে নিজার রিভার, এই সাইডটা। হ্যাঁ, এইদিকে বেশিরভাগ লোক থাকে, আর উপরের পুরো অংশটাই হচ্ছে ডেজার্ট। হ্যাঁ, উপরের পুরো অংশটা ডেজার্ট। আর ওদের এখানে মালিতে এই আহ, যে নিজার রিভারের একেবারে এই দক্ষিণ সাইডটায়, এই দিকটায় হচ্ছে ম্যাক্সিমাম ফাইট হচ্ছে, প্লাস এখানে নর্দার্ন সাইডেও ফাইট হচ্ছে। হ্যাঁ, তো এই ফাইটের মধ্যে এখানে কিন্তু অনেক পিস কিপার রয়েছে। ইউএন ইউএন পিস কিপার রয়েছে প্রায় 10,000-এর মতন, 10,000-এর বেশি সম্ভবত। এবং তার মধ্যে বাংলাদেশেরও প্রায় 1,500-2,000 সোলজার রয়েছে। জি। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট পজিশনে 1,500-2,000-এর মতন সোলজার রয়েছে, এবং এখানে বাংলাদেশের সোলজার মারাও গেছে বেশ কয়েকজন। হ্যাঁ, তো এখানকার ঠিক পাশের কান্ট্রিটা হচ্ছে নিজার। হুম, এই যে আমরা একটু আগে বলছিলাম যে নিজার রিভার, সেই নিজার রিভার কিন্তু ঘুরে কিন্তু এই নিজারের মধ্যে এসেছে। নিজের একটা অদ্ভুত সাইজের একটা কান্ট্রি। হ্যাঁ, তো অদ্ভুত সাইজের কান্ট্রি হলো এখানকার ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে বাস করে, জি। এই জায়গাটায়। কারণ এটা হচ্ছে নিজের রিভার, নিজের রিভারের ঠিক পাশে। হ্যাঁ, ওদের যে
কান্ট্রির যে রাজধানী, আমরা যদি একটু দেখাই বড় করে, হ্যাঁ, এটা হচ্ছে রাজধানী। এটা আমরা যদি কান্ট্রিকে দেখি, কান্ট্রির মধ্যে এটা হচ্ছে রাজধানী এবং এইটা হচ্ছে কান্ট্রি। সো রাজধানী থেকে যদি আমি বলি বাকি কান্ট্রিটা কতটুকু দূরে, জাস্ট ইমাজিন। এবং সেই কান্ট্রিটার সাইজও যদি একটা ছোটখাটো কান্ট্রি হতো, এটা একটা কথা ছিল। এটা বিশাল একটা দেশ, হ্যাঁ, এবং অনেক কম মানুষ এখানে বাস করে। সো এখানে যদি আমরা বলি যে একটা যুদ্ধ হচ্ছে এবং কোন দেশে যুদ্ধ হচ্ছে, কে কোন দেশ থেকে কোন দিকে যাচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে। কারণ এই ডেজার্টের মধ্যে যে আমরা বাউন্ডারি গুলো খুব সহজে এখানে আমরা ম্যাপের মধ্যে এঁকে ফেলছি, সেই বাউন্ডারিটা কিন্তু গ্রাউন্ডে কিন্তু ভিজিবল না। গ্রাউন্ডে মানুষ কিন্তু এই ম্যাপ গুলো কিন্তু দেখে না, এই ম্যাপ গুলো দেখে না। এখান থেকে খুব সহজে কিন্তু এইখান থেকে এখানে চলে যাওয়া যায়। এখানে কোনো কোনো বর্ডার নেই, এখানে মাঝখানে কোনো ওয়াল নেই, কোনো দেয়াল নেই। হ্যাঁ, এখানে দেয়াল সম্ভব না, হাজার হাজার কিলোমিটার এখানে মানে বর্ডার। এই কান্ট্রিগুলো বিশাল বিশাল আকৃতির কান্ট্রি। হ্যাঁ, এবং আমি একটু আগে যে বলছিলাম আগাদেজ, আগাদেজ হচ্ছে ঠিক এই জায়গাটায়। হুম, আমি আরেকটু যদি বোঝানোর চেষ্টা করি যে আগাদেজটা কেন ইম্পর্টেন্ট, কেন আমেরিকানরা এখানে নিয়েছে। আহ, সেনেগাল থেকে মালি হয়ে, বুর্কিনা ফাসো হয়ে নিজের পর্যন্ত একটা রেল লাইন রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কমিউনিকেশন হাব, এটা ফ্রেঞ্চরা তৈরি করেছিল। হ্যাঁ, আর নর্থ আফ্রিকার সাথে এটার গুরুত্ব হচ্ছে আলজেরিয়া থেকে একটা রাস্তা এসছে, সেই রাস্তাটা নিজের পর্যন্ত এসছে এবং মালির ভিতরে ঢুকেছে। আমরা যদি একটু পরে যদি দেখাই, এই রাস্তাটা একেবারে আলজেরিয়ার একদম সেই ভূমধ্যসাগরের যে কোস্টলাইন, সেই ভূমধ্যসাগরের কোস্টলাইনের সাথে যুক্ত হয়েছে। মানে ভূমধ্যসাগর থেকে শুরু করে এই রাস্তা এসে মালিতে ঢুকেছে, নিজেরে ঢুকেছে, এবং মালি এবং নিজের থেকে সেই রাস্তা আবার সেনেগাল হয়ে একেবারে আটলান্টিক কোস্ট পর্যন্ত গিয়েছে। সো দিস ইজ দ্য মেইন লজিস্টিক্যাল হাব। আমরা যদি বলি এখানে রাস্তা খুব বেশি একটা নাই, এটা হচ্ছে মেইন রোড। আমরা যদি রোডটাকে একটু দেখাই, এটা হচ্ছে সেই রোডটা। দেখা যাচ্ছে কি? স্পষ্ট এটা না। কি দেখা যাচ্ছে? স্পষ্ট না, তাহলে আমি একটু আরেকটু স্পষ্ট করার চেষ্টা করি। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা? এই রোডটাকে দেখা হালকা যাচ্ছে দেখা কিনা? যাচ্ছে যে। আচ্ছা, হালকা দেখা গেলেই হবে, কারণ আসলে হালকা। তো এইটা হচ্ছে কি সেই রাস্তা। হ্যাঁ, এই রাস্তাটা মালির ভিতরে ঢুকেছে স্ট্রেট আলজেরিয়া থেকে। লাইন। আর হ্যাঁ, আর এই রাস্তাটা ঢুকেছে নিজেরের ভিতরে। হ্যাঁ, সো এই রাস্তাগুলো কিন্তু একেবারে চলে গেছে সেই ভূমধ্যসাগরের তীর পর্যন্ত। এই রাস্তাগুলো দিয়ে কিন্তু আফ্রিকার যে রেফিউজিরা, তারা কিন্তু ইউরোপ যাওয়ার চেষ্টা করছে এই রাস্তাগুলো দিয়ে। হ্যাঁ, এবং আমি যদি এই রাস্তাটা যদি আরেকটু দক্ষিণে আসি, আমি কিন্তু নিজের মধ্যে আগাদেশ পেয়ে গেলাম। এটা হচ্ছে সেই আগাদেশ। এই আগাদেশে আমেরিকানরা মিলিটারি বেস তৈরি করেছে, এখানে ড্রোন বেস তৈরি করেছে আমেরিকানরা, এবং বেশ বড়সড় একটা বেস তৈরি করেছে। আমরা যদি একটু এটা গুগলে যদি দেখাই, তাহলে আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমেরিকান মিলিটারি বেস। এখানে একটা বিশাল মিলিটারি বেস তারা তৈরি করেছে। হিউজ ওয়ান। এটা $100 মিলিয়ন তৈরি করা মিলিটারি বেস। এবং এই যে বাক্সের মতো যেটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, জি। এগুলো হচ্ছে ড্রোন। এগুলো হচ্ছে ড্রোনের জন্য হ্যাঙ্গার। এই তিনটা হচ্ছে ড্রোনের জন্য হ্যাঙ্গার। এর ভিতরে বড় বড় ড্রোন তারা মেনটেন করে। হ্যাঁ, এটা হচ্ছে কি তাদের সেই ড্রোন বেস। এটা রানওয়ে, বড়সড় একটা রানওয়ে আছে, বিরাট সাইজের রানওয়ে। এবং এই মিলিটারি বেসটা বলে দিচ্ছে এর সাইজটা কত বড়, বিশাল সাইজ। এখানে এই সবগুলো কিন্তু ব্যারাক, এগুলো সব ব্যারাক, এগুলো জি। সব ব্যারাক, আলাদা আলাদা ব্যারাক। সো দিস গিভস ইউ অ্যান আইডিয়া যে হাউ বিগ ইট ইজ। এবং এই পুরো বেসটা তারা একেবারে মিডল অফ দ্য ডেজার্ট তৈরি করেছে, একেবারে মিডল অফ দ্য ডেজার্ট। যে এখানে আহ মানে এক একটা একটা ইটও যদি এখানে নিয়ে আসতে হয়, তাদের অনেক কষ্ট করতে হবে, জি। অনেক কষ্ট করতে হবে। একটা ইটও যদি সেখানে নিয়ে আসতে হয়, এটা খুবই কষ্টকর একটা কাজ। হ্যাঁ, সো যেটা হয়েছে, আমেরিকানরা এই আলজেরিয়ার সাহায্যে এখান থেকে এই ভূমধ্যসাগরের তীর থেকে আমেরিকানরা এই আগাদেশ পর্যন্ত
তারা এই সাপ্লাই তারা নিয়ে এসছে। আলজেরিয়া এখানে হেল্প করেছে আমেরিকানদের এই মিলিটারি বেসটা তৈরি করতে। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট, যে কে এখানে কতটুকু নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ফ্রেঞ্চরা মালিতে রয়েছে, তারা নিজেরে রয়েছে, তারা সাদে রয়েছে। হ্যাঁ, সাদে তাদের মিলিটারি বেস রয়েছে, সেনেগালে তাদের মিলিটারি বেস রয়েছে, মাউরিতানিয়াতে তাদের মিলিটারি প্রেজেন্স রয়েছে। হ্যাঁ, ফ্রেঞ্চরা, তো ফ্রেঞ্চরা সবগুলোতে কিন্তু তারা কিন্তু নিজেদের মনে করে, এখনো কিন্তু তারা কলোনি মনে করে এই জায়গাগুলো। সো যখন আমেরিকা যখন এখানে নিজেরে আগাদে যে একটা বড় মিলিটারি বেস তৈরি করলো, তখন ফ্রেঞ্চরা কি করলো? ফ্রেঞ্চরা কিছুই বলতে পারলো না, কারণ ফ্রেঞ্চরা কিন্তু দে আর অলরেডি স্ট্রাগলিং ইন মালি, তারা কিন্তু মালিকে কন্ট্রোল রাখতে পারছে না। হ্যাঁ, তো এরকম একটা অবস্থায় আমেরিকানরা যখন এখানে নিজেরা বেস করলো এবং বললো যে আমরা তোমাদের এখানকার যে ইউরেনিয়াম যে খনিগুলো আছে সেগুলো প্রোটেকশন দিব, সো ফ্রেঞ্চরা তখন বাধ্য হলো আমেরিকানদের এই প্রপোজাল মেনে নিতে। সো ব্রিটিশরা যখন বললো যে আমরাও তোমাদেরকে হেল্প করার জন্য মালিতে সোলজার পাঠাবো, তখনও কিন্তু ফ্রেঞ্চরা কিন্তু মেনে নিতে বাধ্য হলো। ঠিক একইভাবে এই প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু ফ্রেঞ্চরা কিন্তু তাদের ইনফ্লুয়েন্স হারাচ্ছে। সো রিসেন্ট টাইমে যেটা হয়েছে, নতুন প্লেয়ার এখানে যুক্ত হয়েছে আলজেরিয়া। হ্যাঁ, তো আলজেরিয়া যেটা করছে, জি আলজেরিয়া তাদের কনস্টিটিউশন চেঞ্জ করতে যাচ্ছে। সেই কনস্টিটিউশন চেঞ্জ করার মাধ্যমে তারা তাদের বর্ডারের বাইরে মিলিটারি ফোর্স তারা ডিপ্লয় করতে পারবে। হ্যাঁ, যেটা এতকাল কিন্তু আলজেরিয়া করতে পারতো না। হ্যাঁ, সো আলজেরিয়া এটা যদি করে, তাহলে একটা হতে পারে যে আলজেরিয়া মালিতে ইনভলভ হতে পারে, তারা বলবে যে আমরা পিস কিপিং এর জন্য মালিতে ঢুকেছি, সেটা বলতে পারে। আবার তারা লিবিয়ার বর্ডার গার্ড দেওয়ার জন্য লিবিয়ার ভিতরে ঢুকতে পারে, সেটার একটা জি পসিবিলিটি আছে। বাট আরেকটা বড় পসিবিলিটি আছে ওয়েস্টার্ন সাহারা। ওয়েস্টার্ন সাহারা ইজ এ বিগ পসিবিলিটি। হ্যাঁ, ওয়েস্টার্ন সাহারার সাথে নিয়ে মরক্কো আর আলজেরিয়ার মধ্যে অনেক লম্বা একটা দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্ব হ্যাঁ, আছে। এটা সেই কোল্ড ওয়ারের সময় থেকে ওয়েস্টার্ন সাহারা একটা দ্বন্দ্ব রয়েছে। কোল্ড ওয়ারের সময় ওয়েস্টার্ন সাহারা এটা স্প্যানিশ কলোনি ছিল, স্প্যানিশরা এটা যখন ছেড়ে দেয়, তখন মরক্কো বলে যেটা স্বাভাবিকভাবে আমার অংশ হওয়ার কথা, এটা ওয়েস্টার্ন সাহারা আমি পাবো, মরক্কো বলে বসলো। হ্যাঁ, কিন্তু আলজেরিয়ার সহায়তায় এখানে কিছু বামপন্থী আন্দোলন তৈরি হলো। হ্যাঁ, প্রলেসারিও যাকে বলে, প্রলেসারিও। তো প্রলেসারিও বলা শুরু করলো যে এখানকার যে মানুষ, তাদেরকে সাহরাউই বলে, সাহরাউই পপুলেশন। সাহরাউইরা আলাদা একটা কান্ট্রি চাচ্ছে। তো এই সাহরাউইরা আলাদা কান্ট্রি চাচ্ছে এটা বলে বামপন্থীরা এখানে আন্দোলন করলো এবং আলটিমেটলি মরক্কোর সাথে যুদ্ধ শুরু হলো। হ্যাঁ, এবং মরক্কো তখন ছিল আমেরিকানদের ইনফ্লুয়েন্স, আমেরিকানরা কিন্তু খুব এই সুযোগটা কাজে লাগিয়েছে। অনেক আগে জি থেকেই মরক্কোর সাথে আমেরিকার ভালো সম্পর্ক ছিল, এবং সেই ভালো সম্পর্ক ইউজ করে তারা মরক্কোকে তারা অস্ত্র দেওয়া শুরু করলো, এবং সেই অস্ত্র ব্যবহার করে ওয়েস্টার্ন সাহারাতে অনেক বছর যুদ্ধ চললো। এবং যখন কোল্ড ওয়ার শেষ হয়ে গেল, তখন অস্ত্রের সাপ্লাই বন্ধ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরেও এই যে এতকাল যাবত যে এখানে একটা অ্যানিমোসিটি চলেছে, এতকাল যাবত এখানে একটা আন্দোলন চলেছে, সেই আন্দোলনটা কিন্তু পুরোপুরি থেমে যায়নি। তার কারণ আন্দোলনটা কিন্তু হয়েছে থ্রু আলজেরিয়া। আলজেরিয়া এখানে ব্যাকিংটা দিয়েছে, সব সব ধরনের লজিস্টিক সাপোর্ট আলজেরিয়া দিয়েছে, যে কারণে আলজেরিয়ার সাথে মরক্কোর একটা ভালো রেষারেষি রয়েছে। সো রিসেন্ট টাইমে যখন এই কোভিড ক্রাইসিসের মধ্যে 19 যখন এই এই মানে ওয়ার্ল্ড অর্ডার যখন দেখা যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, তখন কিন্তু দুজনেই কিন্তু মনে করা শুরু করেছে যে এইবারে কিন্তু আমাদের এই সমস্যাটা সলভ করার পালা। সো মরক্কো চাইছে এই সমস্যাটা পুরোপুরি সলভ করে ফেলতে। আলজেরিয়া হয়তোবা এখন দেখা যাচ্ছে যে তারাও কিন্তু এখন তাদের মিলিটারিটা কিন্তু তাদের বর্ডারের বাইরে নেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। সো সবাই এখন চিন্তা করছে জি যদি সে বর্ডার বাইরে নেয়, সে কোন দিকে যাবে, সে কি ওয়েস্টে যাবে নাকি সাউথে যাবে নাকি ইস্টে যাবে, এটা কিন্তু এখনো কিন্তু জানা যায়নি। এখন আমরা কিন্তু এটা কিন্তু মাঝামাঝি অবস্থায় রয়েছে, কারণ আলজেরিয়া হচ্ছে এই এলাকার মিলিটারি সুপার পাওয়ার। এই পুরো ওয়েস্ট জি আফ্রিকাতে স্ট্রংগেস্ট মিলিটারি হচ্ছে আলজেরিয়ার, মানে বাই ফার দিস স্ট্রংগেস্ট, মানে কাছাকাছিও কোনো মিলিটারি পাওয়ার নেই এত স্ট্রং। বাট আরেকটা যেটা বলেছিলাম যে সাইজের দিক থেকে এবং ইকোনমিক সাইজের দিক থেকে নাইজেরিয়া কিন্তু বিশাল। জি হ্যাঁ, এবং এটা হচ্ছে অ্যাংলোফোন কান্ট্রি, মানে ব্রিটিশ কলোনি ছিল। হ্যাঁ, তো ব্রিটিশ কলোনি থাকার কারণে এই অঞ্চলের যে কান্ট্রিগুলো নিয়ে একটা একটা জোট তৈরি করা হচ্ছে, একোওয়াস। হ্যাঁ, জি ওয়েস্ট আফ্রিকান কান্ট্রিগুলো ইকোনমিক ফ্রেন্ড কোঅপারেশন, একটা জি একোওয়াস। হ্যাঁ, তো ইকোনমিক কোঅপারেশন হলো, এখানে তো তারা সিকিউরিটির মধ্যে কিন্তু অনেকবার কিন্তু তারা জড়িয়েছে। হ্যাঁ, এখানে বিভিন্ন দেশের যুদ্ধের মধ্যে সে একোয়াস সোলজার পাঠিয়েছে, যেমন মালির যুদ্ধে প্রথম কিন্তু সোলজার পাঠিয়েছে একোয়াস। এবং যখন একোয়াস গঠন করা হয়, সেই একোয়াসের লিডারশিপ অটোমেটিক্যালি নাইজেরিয়ার কাছে চলে যায়, বিকজ নাইজেরিয়া ইজ ওয়ে টু বিগ কম্পেয়ার টু দিস কান্ট্রি। কারণ এক একটা কান্ট্রি দেখা যায় খুব বেশি হলে পপুলেশন 1 কোটি 2 কোটি এরকম, নাইজেরিয়া পপুলেশন 18 কোটি,
মানে ও যে কোনো আশেপাশে যে কোনো কান্ট্রির 10 থেকে 20 গুণ বড়। হ্যাঁ, তো নাইজেরিয়া এখানে যা বলে তাই হয়। কিন্তু ফ্রেঞ্চরা অলওয়েজ ভয় রয়েছে, নাইজেরিয়া তো হচ্ছে অ্যাংলোফোন কান্ট্রি, দ্যাট মিনস ব্রিটিশদের দ্বারা ইনফ্লুয়েন্সড। হ্যাঁ, তো ফ্রেঞ্চরা যেটা মনে করছে নাইজেরিয়াকে ব্যবহার করে ব্রিটিশরা এই অঞ্চলে তাদের ইনফ্লুয়েন্স বৃদ্ধি করতে চাচ্ছে। হ্যাঁ, বাড়াতে তার যাচ্ছে। মধ্যে আরেকটা এক্সাম্পল দিতে পারি। এই অঞ্চলে, এই ফ্রাঙ্কোফোন অঞ্চলে ফ্রেঞ্চদের কারেন্সি চলে, যেগুলো সিএফএ ফ্রাঙ্ক বলে। হ্যাঁ, তো সিএফএ ফ্রাঙ্ক ফ্রেঞ্চরা বাধ্য হচ্ছে এখান থেকে সরিয়ে ফেলতে। হ্যাঁ, অনেকদিন যাবত ফ্রেঞ্চদের কারেন্সি এখানে চলছে, এবং এখানে একটা কাউন্টার একটা একটা মুভমেন্ট রয়েছে যে ফ্রেঞ্চ কারেন্সিতে এই অঞ্চল আর চলবে না। সো এটাও কিন্তু যারা কি অ্যাংলোফোন যে কান্ট্রিগুলো আছে, স্পেশালি নাইজেরিয়া, তারা কিন্তু এই এটাতে কিন্তু তারা কিন্তু ফুয়েল দিচ্ছে। প্রমোট করার হ্যাঁ, চেষ্টা করছে। সো এই রাইট, এটা কিন্তু ফুয়েল দিচ্ছে, এবং ফুয়েল দিয়ে কিন্তু তারা কিন্তু এটা বোঝাচ্ছে যে তারা কিন্তু রিসেন্ট টাইমে দেখা যাবে যে আরো এখানে টেনশন ক্রিয়েট হবে। তো আমরা এখানে রিসেন্ট টাইমে আমরা কয়েকটা ডেভেলপমেন্ট আমরা দেখছি। একটা দেখছি যে এখানে মালিতে একটা যুদ্ধের মাঝখানে মালিতে প্রোটেস্ট। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। হ্যাঁ, এখানে নাইজেরিয়ার লিডারশিপে যে একোওয়াস, সেই একোওয়াস চাইছে এই অঞ্চলে তার প্রভাব বিস্তার করতে, স্পেশালি ইকোনমিক প্রভাব বিস্তার করতে। কারণ এখানে তারা যে ফ্রেঞ্চ কারেন্সি যেটা ছিল সিএফএ ফ্রাঙ্ক, সেই সিএফএ ফ্রাঙ্কটা সরিয়ে ফেলতে চাচ্ছে। প্লাস আরেকটা জিনিস আমরা যেটা বললাম যে আলজেরিয়া অ্যাজ দ্য লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য রিজন, তারা কিন্তু চাইছে তাদের নিজেদের যে গন্ডিটা, সেই গন্ডিটা থেকে বের হয়ে আসতে। এটা কিন্তু ইতিহাসে প্রথম। সো এইগুলো দেখা যাবে যে সামনের দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আর এখানকার যে মিনারেল রিসোর্স যেগুলো আছে, সবাই কিন্তু সেই মিনারেল রিসোর্স গুলো কিন্তু ব্যবহার করতে চাইবে। প্লাস এখানে আমরা আরেকটা জিনিস হয়তো আমরা ভুলে গেছি, এখন আমরা বলিনি, সেই মিনারেল রিসোর্স ছাড়াও এখানে বেশ কিছু এগ্রিকালচার রিসোর্স আছে। জি হ্যাঁ, জি। যেমন এখানে তুলার চাষ হয়, প্রচুর কটন। তুলার চাষ হয়, এবং বাংলাদেশের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রায় 20 থেকে 25% তুলা কিন্তু এই ওয়েস্ট আফ্রিকান কান্ট্রিগুলো থেকে আসে। সো এখানে বাংলাদেশের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং প্লাস এখানে বাংলাদেশের শান্তি রক্ষী ইন্ডিয়ার একটা বাহিনীরাও এখানে আছে। হ্যাঁ, শান্তিরক্ষী বাহিনীও এখানে রয়েছে। আর এখানে আহ, তেলের একটা ব্যাপার রয়েছে। নাইজেরিয়ার তেল কিন্তু অনেক দেশে যায়, অনেক দেশ কিন্তু নাইজেরিয়ার তেল ইউজ করে। ইন্ডিয়ার একটা স্বার্থ হচ্ছে ইন্ডিয়া নাইজেরিয়া থেকে তেল কিনে, চায়না নাইজেরিয়া থেকে তেল কিনে, চায়না নাইজেরিয়ার কাছে মিলিটারি ইকুইপমেন্ট বিক্রি করে, চায়না আলজেরিয়ার কাছে মিলিটারি ইকুইপমেন্ট বিক্রি করে। হ্যাঁ, অন্যান্য কান্ট্রিগুলো তো চায়না এখন মিলিটারি ইকুইপমেন্ট বিক্রি করছে। বাট ওয়ার অন টেররের নামে কিন্তু আমেরিকা কিন্তু প্রায় প্রত্যেকটা দেশে কিন্তু ইনভলভ হয়েছে, সবগুলো দেশের মিলিটারিকে আমেরিকা ট্রেনিং দিয়েছে। কিন্তু রিসেন্ট টাইমে যেটা হয়েছে, চায়নাকে কাউন্টার করার জন্য আমেরিকা কিন্তু তার ওয়েস্ট আফ্রিকাতে তার যে প্রেজেন্সটা ছিল, সেটা কিন্তু অনেকটাই কিন্তু সে গুটিয়ে ফেলেছে। তো যদিও আমরা দেখেছি যে নিজেরের যে আগাদেস, ওই জায়গাটাতে আমেরিকা কিন্তু একটা স্ট্রং মিলিটারি বেস কিন্তু তারা রেখেছে, জি। বাট ওই বেসটা ছাড়া বাকি সব বেস কিন্তু তারা ক্লোজ করেছে। অনেকগুলো বেস কিন্তু তাদের এখানে ছিল, অনেকগুলো বেস তারা তৈরি করেছিল, তারা সবগুলো কিন্তু তারা এখানে ক্লোজ করে দিয়ে চলে এসছে, বিকজ তারা কিন্তু তাদের ইনভলভমেন্ট কমাতে চাচ্ছে এখানে, যাতে তারা চায়নার এগেনস্টে তারা ইনভলভমেন্ট বাড়াতে পারে, তারা ওখানে বেশিরভাগ রিসোর্স যাতে ওখানে নিয়ে যেতে পারে। সো আমরা সামনের দিনগুলোতে আরো ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট আমরা দেখবো, ব্রিটিশ ইনভলভমেন্ট এখানে বাড়ার দেখবো, আলজেরিয়া নাইজেরিয়া তাদের ইনফ্লুয়েন্সটা আমরা বৃদ্ধি দেখবো। এবং যদিও আলজেরিয়া ফ্রাঙ্কোফোন কান্ট্রিগুলোর মধ্যে পড়ে, কিন্তু আলজেরিয়া কিন্তু যখন ফ্রেঞ্চদের কাছ থেকে যে স্বাধীনতা পেয়েছে, তারা কিন্তু একটা বড় ধরনের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে কিন্তু তারা কিন্তু ফ্রেঞ্চদের কাছ থেকে আলাদা হয়েছে। তো সেই ফ্রেঞ্চদের কাছ থেকে আলাদা হওয়ার সময় কিন্তু ব্রিটিশরা কিন্তু আলজেরিয়াতে তাদের ইনফ্লুয়েন্স বৃদ্ধি করেছে, এবং সেটা কিন্তু এখনো কিন্তু আছে, যেটা কারণে ফ্রেঞ্চরা কিন্তু আলজেরিয়ানদের কিন্তু ট্রাস্ট করে না। সো সেখানেও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ফ্রেঞ্চদের যে ইনফ্লুয়েন্সটা ওয়েস্ট আফ্রিকায়, সেটা প্রবাবলি সামনের দিনগুলোতে আরো কমতে থাকবে। এবং সেই কমার জায়গাটা কে কে আহ, মানে এখানে যারা যারা আছে সবাই তারা চাইবে যে এই অঞ্চলটা নিজেদের ইনফ্লুয়েন্সের মধ্যে নিতে। আমরা মরক্কোর কথা বলেছি, মরক্কো হয়তো আমরা খুব বেশি কভার করিনি, বাট মরক্কোর এখানে ভালো একটা ইনফ্লুয়েন্স এক সময় ছিল। সো মরক্কো সুলতানের আন্ডারে কিন্তু অনেক বড় এরিয়া কিন্তু ছিল। সো সেই হিসাবে মরক্কো কিন্তু চাইবে এই অঞ্চলটাতে তার ইনফ্লুয়েন্স কিন্তু বৃদ্ধি করতে। রিসেন্ট টাইমে কিন্তু সে কিন্তু ওদিকেও কিন্তু আগাচ্ছে। সো অনেকগুলো পার্টি আমরা এখানে দেখতে পাচ্ছি, সবগুলো পার্টি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখানে টার্কি ইনভলভ হয়েছে, পাকিস্তানও ইনভলভ হয়েছে। পাকিস্তান নাইজেরিয়ার কাছে অস্ত্র বিক্রি করেছে। নাইজেরিয়ার মিলিটারির যে ইম্পর্টেন্ট অফিসাররা, তারা বাংলাদেশ এবং পাকিস্তানে তারা ট্রেনিং জি। নেয়, তারা টার্কিতেও তারা ট্রেনিং নেয়। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কান্ট্রির এখানে কিন্তু ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে সৌদিদেরও কিছু ইনভলভমেন্ট আছে। টার্কিশরা দেখা যায় বিভিন্ন দেশে মসজিদ তৈরি করে, কারণ এখানকার ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম প্রধান দেশ।
শুধু সাউথের অংশগুলো ছাড়া, সাউদার্ন অংশগুলো খ্রিস্টান দেশ, অথবা খ্রিস্টান অঞ্চল আমরা বলতে পারি। আর যে সেনেগাল থেকে শুরু করে একদম টানা সব কিন্তু বেশিরভাগ কিন্তু মুসলিম দেশ। সো এখানে টার্কি অনেকভাবে এখানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। সো এই যে মোট কথা এখানে একটা জগাখিচুড়ির মতন একটা অবস্থা হয়ে যাচ্ছে সামনের দিনগুলোতে, যেহেতু গ্লোবাল অর্ডারটা দুর্বল হয়ে যাচ্ছে। সবাই চাইবে নিজের স্বার্থ কিভাবে তারা রক্ষা করবে, অথবা নিজের স্বার্থ কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেটা। জি, ধন্যবাদ শরীফ ভাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ, যদি আমরা পার্সপেক্টিভটা যদি চিন্তা করি, যে আমরা জানি যে নাইজেরিয়ার, আপনি যেটা বললেন, বাংলাদেশের সেনাপ্রধান নাইজেরিয়াতে গিয়েছিলেন, এবং ওখান থেকে আপনার নাইজেরিয়ান সৈন্যরা, অফিসাররা আমাদের এখানে বিএমএ তে আহ, অনেক ট্রেনিং ট্রেনিং করে, এবং তারা এখানকার গ্রাজুয়েট। এবং আর ওদের ওখানে তো আমাদের শান্তিরক্ষী বাহিনী আছে বিভিন্ন অঞ্চলে। সবকিছু মিলে বাংলাদেশের আসলে এখন ওখানে এই যে শূন্যতা, এখানে আপনি বিশেষভাবে হাইলাইট করলেন যে গ্লোবাল ব্রিটেনের যে পার্ট অফ গ্লোবাল ব্রিটেন এফোর্ট, ইউকে চাচ্ছে যে ওখানে তাদের প্রভাবটা বৃদ্ধি করতে। ফ্রান্স যেখানে আস্তে আস্তে কমে যাচ্ছে তাদের প্রভাব সেখানে। তো সেক্ষেত্রে অন্য যে আরো যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর সঙ্গে বাংলাদেশও তো সেখানে তার প্রভাবকে ধরে রাখতে পারে, যেহেতু তাদের বাণিজ্যের একটি মানে আহ, ওয়েস্ট আফ্রিকার সঙ্গে যেহেতু বাণিজ্য আছে, ওখানে যোগাযোগ আছে। কটন আমরা ওখান থেকে আনি, অন্যান্য ইন্ডাস্ট্রি ওখানে হয়তো ডেভেলপ করা সম্ভব হয়। তো এই বিষয়ে আপনি যদি বলেন আমাদের পার্সপেক্টিভে, বাংলাদেশ রাষ্ট্রের পার্সপেক্টিভে। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজনৈতিক ইনফ্লুয়েন্স। রাজনৈতিক ইনফ্লুয়েন্স যদি ক্রিয়েট না করা যায়, তাহলে অন্য কোনো কিছু কিন্তু সম্ভব না। হ্যাঁ, কারণ এখানে কিন্তু ইন্ডিয়া, চায়না, তাদের ইনভলভমেন্ট কিন্তু রয়েছে, কিন্তু তারা কিন্তু রাজনৈতিক ভাবে কিন্তু খুব বেশি একটা অগ্রগামী হতে পারেনি। তারা অর্থনৈতিক ভাবে এখানে অনেক কিছু ইনফ্লুয়েন্স তারা করেছে, কিন্তু বাংলাদেশ যেটা করেছে, বাংলাদেশ কিন্তু এখানে সম্পর্ক উন্নয়ন কিন্তু অনেক আগে থেকে করেছে। বিশেষ করে আমাদের এখানে যে কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট লিঙ্ক হচ্ছে নাইজেরিয়া। হ্যাঁ, নাইজেরিয়ার অনেক স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট বাংলাদেশে আমাদের এসে এখানে পড়ে। পড়াশোনা করে। হয়তোবা তাদের এখানে রেপুটেশন খুব একটা ভালো না, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যে এই যে লিঙ্কগুলো ইম্পর্টেন্ট, লিঙ্কগুলো কিন্তু অনেকে ইউজ করেছে, অনেক বিজনেস অর্গানাইজেশন ইউজ করেছে, ওয়ালটন ইউজ করেছে। ওয়ালটন সেই নাইজেরিয়ার লিঙ্কগুলো ইউজ করে নাইজেরিয়াতে তাদের অফিস খুলেছে। হ্যাঁ, ঠিক একইভাবে বাংলাদেশ, এখানে আমি একটু আগে যেটা বললাম যে এখানকার যে তুলা, এখানকার তুলা কিন্তু বাংলাদেশে যাচ্ছে, প্রায় 20-25% তুলা কিন্তু বাংলাদেশে এখান থেকে আসছে। তো সেই ওয়েস্ট হিসাবে আফ্রিকা বাংলাদেশ থেকে। কিন্তু এখানে ইন্টারেস্ট রয়েছে। আর এই যে এখানে নাইজেরিয়ার যে আর্মি চিফ, কারেন্ট আর্মি চিফ, যে জেনারেল বুরাতাই কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে কিন্তু তিনি পড়াশোনা করেছেন। সেই হিসেবে পড়ালেখা করেছে। বাংলাদেশের সাথে তার যে যে ক্লোজনেসটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, তো আর যেটা হচ্ছে বাংলাদেশের যে পিস কিপাররা কারেন্টলি কাজ করছে মালিতে, সে মালিতেও কিন্তু তারা কিন্তু পলিটিক্যালি কিন্তু অনেক ইনভলভ হয়েছে। তারা কিন্তু সেই অফিসাররা কিন্তু তারা কিন্তু চেয়েছে মালদ্বীপ, সরি, মালির যে লিডারশিপ এবং রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ লোকজন রয়েছে তাদের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন তারা করার চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা চেষ্টা কিন্তু বেশ 5-7 বছর যাবত কিন্তু চলছে। হয়তোবা সেটার রেজাল্ট গুলো আমরা সামনের দিনগুলোতে আরো দেখবো। এবং জি। যেটা হচ্ছে যে এই সুযোগগুলো বাংলাদেশের কাছে এসছে কেউ শুধুমাত্র চলে যাওয়ার জন্য না, এগুলো কিন্তু হুম। তার কাজে লাগাতে হবে। এবং যেটা প্রথমে আমি বলছি যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যদি ক্রিয়েট না করতে পারে, তাহলে সেটা কিন্তু লং টার্ম ইফেক্ট কিন্তু বয়ে আনবে না। এখানে শুধুমাত্র এখানকার লোকজনকে বাংলা শেখালেই হবে না। বাংলা শেখানোর সাথে সাথে তাকে কিন্তু কনসেপচুয়ালি তার সাথে সে বন্ডিংটা করতে হবে, যাতে এর বন্ডিংটা লং লাস্টিং হয়। হ্যাঁ, এখানে কয়েকটা কান্ট্রি হয়তো বা বাংলাদেশের ভালোবাসায় তারা বাংলাদেশের নামে দু একটা রাস্তার নাম দিয়েছে, তো সেটা আপ্লুত। আসলে এনাফ হুম। না। হ্যাঁ, সেটা আসলে এনাফ না, সেটা ইমোশনাল একটা ব্যাপার। কিন্তু ইমোশনাল জিনিসটাকে অ্যাকচুয়ালি কনসেপচুয়াল এন্ডে যদি আমরা না দেখতে পারি, সেটা কিন্তু অ্যাকশনে কিন্তু ট্রান্সলেট করা যাবে না। হ্যাঁ, সো সাস্টেইন সেই করবে না। জিনিসটাকে রাইট সাস্টেইন করবে না, শুধুমাত্র ইমোশনালটা কিছুদিন থাকবে, তারপরে চলে যাবে। হ্যাঁ, তো সেটাকে সাস্টেইন করানোর জন্য যেটা করতে হবে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বৃদ্ধি করতে হবে, সেখানে জি। পলিটিক্যালি কানেকশন করতে হবে, প্রত্যেকটা কান্ট্রির সাথে আরো পলিটিক্যাল ক্লোজনেস বাড়াতে হবে। তাদের যে মিলিটারি গুলো আছে, প্রত্যেকটা মিলিটারির সাথে আমাদের যে ট্রেনিং, এগুলো ব্যবস্থা করতে হবে। তাদের যে আইটি ফার্ম গুলো আছে, সেই আইটি ফার্ম গুলো বাংলাদেশের আইটি ফার্ম গুলো লিঙ্ক করে দিতে হবে। হ্যাঁ,
তাদের যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যেই ফাইবার অপটিক কেবল অথবা যেখানে যে যে সফটওয়্যারের কাজগুলো আছে সেগুলোর মধ্যে বাংলাদেশি কোম্পানিগুলোকে ইনভলভ জি, করতে হবে, কারণ এগুলো হচ্ছে একবার ব্যাকবোনের কাজ। হ্যাঁ, খুব স্ট্র্যাটেজিক। ট্রাস্টেড কাজ, ট্রাস্টেড স্ট্র্যাটেজিক কাজ। তো সেগুলো না হলে কিন্তু অত আগানো যায় না। বাংলাদেশ কিন্তু জি, অলরেডি নাইজেরিয়াতে কাজগুলো করছে। নাইজেরিয়ান আর্মির কনফিডেন্সিয়াল ডেটাবেস কিন্তু বাংলাদেশ মানে করে দিয়েছে, এখানে বায়োমেট্রিক ডেটাবেস নাইজেরিয়ান আর্মির জন্য। তো এভাবে কিন্তু যেটা হয়েছে যে এই সুযোগগুলো কিন্তু বাংলাদেশের কাছে আসছে এবং সেই সুযোগগুলো কিন্তু কাজে লাগানোর সময় এসছে। এখানে এখন খুব বেশি কান্ট্রিতে এখন বাংলাদেশের ইনভলভমেন্ট নাই, সবচেয়ে বেশি রয়েছে মালিতে। আরেকটা ইম্পর্টেন্ট কান্ট্রি হচ্ছে এখানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেও এখন বাংলাদেশে অনেক ইনভলভমেন্ট রয়েছে। তো এই কান্ট্রিগুলো এই সুযোগগুলোকে বাংলাদেশ ইনফ্যাক্ট ব্যবহার করতে হবে। ব্যবহার না করে দিলে ইনফ্যাক্ট সুযোগ এটা আসবে এবং চলে যাবে এবং অন্য কেউ নিয়ে নেবে জি। এই সুযোগগুলো। ধন্যবাদ শরীফ ভাই চমৎকার আলোচনা করার জন্য। তো আমরা তো আসলে সবসময় কনসাইজ করতে চাই, কিন্তু আলোচনার হ্যাঁ, আজকে একটু আহ, লম্বা হয়ে গেল। হ্যাঁ, আলোচনা আসলে শেষ করতে হলে, স্পষ্ট করতে হলে আমাদেরকে দীর্ঘায়িত করতে হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।